বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মিক্সড ফার্মিং ফেজ থেকে আপনাকে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা মিশ্র চাষাবাদ নিয়ে কথা বলবো। তো আজকে মিশ্র চাষাবাদ সম্পর্কে আমাদের এখানে আমরা এক ভাইকে এখানে পাইলাম। ওনার এই জমিটা উনি এখানে প্রায় 5-6টা আইটেমের চাষাবাদ করছে, যা আমরা মিশ্র চাষাবাদ হিসেবে জানি। তো আজকে আমি ভাইয়ের সাথে একটু কথা বলবো এবং আপনাদের মাধ্যমে আমরা জানানোর চেষ্টা করবো যে এই চাষাবাদগুলোর কারণ কি এবং কি কি উপকার হয় এবং দেশের অর্থনীতি কীভাবে ভূমিকা রাখে। তো আমি ভাইকে আসসালামু আলাইকুম দিয়ে শুরু করতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, আমরা মিক্সড ফার্মিং থেকে আসছি। আপনাদের যারা আমাদের অঞ্চলে যারা কৃষক ভাই আছেন, আমাদের দেশের কৃষি সম্পর্কে ভালো জানেন এবং কৃষিকাজ করেন এবং দেশের, কারণ কৃষক না থাকলে আমাদের দেশ থাকবে না। কারণ বাংলাদেশ যেহেতু কৃষি প্রধান দেশ, তো আমরা সবাই কৃষি কাজের উপর নির্ভর করে এবং কৃষি ক্ষেত্রে আমাদের যে ফসল আসে এইগুলো খেয়ে আমাদের জীবন ধারণ করি। তো সেই ক্ষেত্রে আমাদের মিক্সড ফার্মিং থেকে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই, কারণ আপনাদের গুরুত্বপূর্ণ দেশের অর্থনীতি আপনার অনেক। তো আজকে যে এখানে দেখলাম, এখানে আপনার কি কি ফসল আছে, আগে আপনি ফসলের নামগুলো বলেন। আলু আছে, রসুন আছে, পেঁয়াজ আছে, মক্কাটা পেঁয়াজ আছে, বিচি আছে এবং পাকিস্তানি ডাল আছে, বাদাম আছে, ধনিয়া আছে। এই সবগুলি আইটেমে আছে। কিছু কিছু করে লাগাইছি। যেমন আমার পেশা হয়েছে, আমি রাজমিস্ত্রি কাজ করি। আর ফাঁকে ফাঁকে আমার যেমন কাজের ব্যাঘাত না কাটে, ওই ফাঁকে ফাঁকে আমি কৃষি কাজগুলি করি। যেমন নিজের ফসলাদিক মানে নিজের সাংসারিক যেমন যা ছোটো ছোটো ঝামেলাগুলি আছে, ওটি আমি কাভার করি। তো আপনি মানে এখানে আপনি যে এতগুলা ফসল করলেন, এখানে আপনার জমি কতটুকু? জমি আছে 2-2.5 ঘন্টা। 2.5 ঘন্টা জমির মধ্যে আপনি এতগুলা ফসল করছেন না? তো এখানে যে আপনি 10 করার মধ্যে আপনি এতগুলা ফসল করলেন, সেক্ষেত্রে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা কতটুকু আছে? 100% লাভবান আছে। লাভবান পাবেন এবং আপনি নিজের পরিবারের চাহিদা মিটিয়ে আপনি বাজারজাত করতে পারবেন, তাই তো? কিছু করতে পারবো। তো এই যে আপনি এতগুলো একসাথে করলেন, এই আইডিয়া আপনার কিভাবে আনলেন? এই নিজের থেকেই আইডিয়াগুলি পাইছি। যেমন কুতুর করলাম, নিজের থেকেই করি। যেমন সব কিছুই কিনা কাটা না লাগে, ওই হিসাবে আমি কুতুর তো যেহেতু আমরা এখন বর্তমানে দেখতেছি যে বাজারে আমাদের পেঁয়াজ, রসুন বা অন্যান্য যেই সামগ্রীর দাম আকাশচুম্বী। সেই ক্ষেত্রে মানে যারা বাজারজাত করে আপনাদের থেকে তো কিনে নিয়ে তারা বাজারজাত করে, সেক্ষেত্রে আপনাদের মূল্য কিরকম নির্ধারিত হয়? আমরা তো কৃষি করে তো হয়তো মূল্য পায় না হিসেবে, কিন্তু যারা বিক্রি করে হেরা পায়। কিন্তু আমরা তো পাই অল্প। যেমন আমরা 50 টাকা পাইলে যেমন হেরা 60 টাকা নিয়ে 70 টাকা 80 টাকা বেচে। আমরা তো আর এই কিছু মানে ওরকম সাইজে দিতে পারি না যে আমরা বেশি লাভবান হবো। অল্প কিছু হয়, সামান্য আমাদের লাভবান হয়। হ্যাঁ, তো আপনি যে পাকিস্তানি যে ডালটা, এটার উপকারিতা কি এবং এটা কতটুকু পরিমাণ, এখানে যতটুকু আমরা দেখতে পাচ্ছি, এটা কতটুকু পরিমাণ আপনি ফসল আসবে বলে মনে করেন? কত 10 কেজি 12 কেজি হবে, তো সবটা মিললে 10-12 কেজি পাওয়া যাবে। এটা কি হবে আমাদের সমাজে আমরা যে খাই বা এবার কিভাবে তৈরি হয়, এটা কি থেকে আসে? এটা তো আমরা বিসি কিনে আনছি। বিসি কিনার থেকেই আমরা এটা উৎপাদন করতে পারছি। আমরা বিসি কিনা তো বিসি করতে কি আসে বিষয়ে আমরা জানি না। আমরা বাজারের যা গেলে কিছু বিসি পাওয়া যায়, ওই হিসাবে আমরা কিনে আনি না, বাজার মানে রোপণ করি। আচ্ছা, আমরা এখানে একটা ডিফারেন্ট একটা ফসল দেখতে পাচ্ছি, বাদাম কিন্তু বেশি আমাদের অঞ্চলে ফসলের মধ্যে দেখা যায় না। তো এই বাদাম যে আপনি চাষাবাদ করেন, এই আইডিয়াটা আপনি কেমন আনলেন? এবং আমি আরেকটা প্রশ্ন রাখি যে এই বাদামটা থেকে আপনি ভবিষ্যতে কি করার চিন্তা ভাবনা আছে? বাদামের পরে জি, বাদামের পরে আমরা পুরোটাতে আবার ভুট্টা লাগাবেন। এখন এই যে বাদাম থেকে আপনি কিভাবে সংরক্ষণ করেন বা বাদামটা আপনি এই যে উৎপাদন করতেছেন, এখান থেকে কতটুকু পরিমাণ বাদাম আসতে পারে? এটাতে আমরা যেমন 1 কেজি বাদাম ছোলা কিনছি, ছোলা কিনা লাগাইছি। যেমন হয়তো 4-5 কেজি ছোলা হইব, ভালো হইলে আর কি 5 কেজি হইব। আপনি বাসার জন্য রাখেন না বিক্রি করে দেন? বাসার জন্য রাখি, বেশিরভাগ বিক্রি করি না, খাওয়া দাওয়া মানে নিজের খাওয়ানোর লেগে, বাচ্চাদের জন্য বেশিরভাগ এটা করা হয়। তো এই যে ধনিয়া, আমরা বেশিরভাগ দেখি ধনিয়া যখন ছোট থাকে তখন এগুলা সংরক্ষণ করে রান্না বা কাজে পাঠিয়ে দেওয়া বাজার করে, কিন্তু আপনি বড় করলেন, ফুল পর্যন্ত রাখলেন, এটা কারণ কি? ওইটার কারণ পরবর্তী যেমন আগামী বছর আমার এই বীজটা কিনা না লাগে। আচ্ছা আচ্ছা, ওই যাতে এটা আমরা রাখতেছি, যেমন পরবর্তীতে আমার কিনা না লাগে। আমরা আরেকটা জিনিস এখানে দেখতে পাচ্ছি, এই পাশে যে পেঁয়াজটা, এটা পরিপূর্ণভাবে হয়ে গেছে, কিন্তু এই পাশে যে পেঁয়াজটা এখন এটা মনে হয় ঘন এবং ছোট দেখা যাচ্ছে, এটা কারণ কি? এটার কারণ একটু ঘন রয়েছে, মানে প্রথম বেশি আছে মনে হচ্ছে যে বেশি উঠবো না, পরে
এখন উড়ে ফেলাই জল কামাইতে না যাও, এটা পরে বড় তোমার আগামী বছর আবার এটা দিয়ে বীজটা রাখতে আসছে। এটা বীজ হিসাবে আপনি বীজ সংরক্ষণ হিসেবে করবেন, ব্যবহার আর এই করবেন। পাশেরটা আপনার নিজের বাসার জন্য নিয়ে। আমি 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 এখানে দেখতেছি এই যে এখানে দুই রকমের দুইটা পেঁয়াজ গাছ, এটা একরকম এটা একরকম, এর কারণ কি? এটা বীজ আমরা বীজ ফ্রেশ কিনা এনার উপর মক্কা একটা লাগাইছি, আর এটা বিচি কিনা হয়ে কিনা এনে তারপর লাগাইছি। আচ্ছা, তো আর আলু এখানে আপনার আলু যতটুকু দেখতেছি, এখানে আপনি কতটুকু আলু পাওয়ার সম্ভাবনা আছে? এই 10, 12, 14 মন হিসাব যদি ভালো হয় তাহলে 14, 15 মন হবে ভালো। তো এগুলো কি বাজারজাত করবেন না বাসায় রেখে দিবেন? কিছু রাখবো, কিছু বেচবো। আপনার মতে এবার আমাদের আলুর দাম কেমন হতে পারে? আলুর দাম কই, আর আলুর দাম তো এবার মনে হয় না, এখনই 20 টাকা, আর আমরা উড়েতে উড়েতে তো আর থাকবো আর কত। সেক্ষেত্রে আপনাদের থেকে যারা বাজার করে আড়তদাররা আপনাদের থেকে কি পরিমাণ মূল্যে ক্রয় করে থাকে? এসব 10 টাকা বিক্রি, 10 টাকা 9 টাকা এরকম ভাবে বিক্রি। সুপ্রিয় দর্শক, আমরা যতটুকু বুঝতে পারলাম যে যারা আমাদের একেবারে মাঠ পর্যায়ে যারা কৃষক, তারা ফসল ফলিয়ে কিন্তু ওনারা যে ফসল উৎপাদন করে এই উৎপাদিত অনেক খরচ, কিন্তু তারা যখন বাজারে বিক্রি করতে যায় তারা ন্যায্য মূল্য পায় না। তো এই ন্যায্য মূল্যটা কারা পায়? যারা আড়তদার করে রাখে, সিন্ডিকেট করে রাখে, তারা কিন্তু মূলত এই ন্যায্য মূল্যটা পায়। কিন্তু যারা আমাদের মাটি মানুষ, যারা মাটি থেকে ফসল উৎপাদন করে, তারা এই ফসলের দামটা পায় না, যার কারণে বাংলাদেশের কৃষকরা কৃষিকাজ থেকে অনেক দূরে সরে যাচ্ছে। তো আমি বাংলাদেশের যারা প্রশাসনের দায়িত্বে আছেন, উচ্চপদস্থ কর্মকর্তা আছেন এবং যারা এই বড় ব্যবসার সাথে জড়িত আছেন, তাদের কাছে আমি অনুরোধ করব আপনারা ওনাদের সাথে আগে ন্যায্য মূল্যে ফসল ক্রয় করে তারপর আপনারা মানুষের কাছে বিক্রি করবেন। ওনাদের সঠিক মূল্যায়িত না হলে দেশ কখনো কৃষিখাতে অগ্রসর হবে না। অতএব দেশে কৃষিখাতে অগ্রসর করতে হলে কৃষকদের পরিপূর্ণ সম্মান এবং পরিপূর্ণ যে তাদের যে দাম, এটা আপনার দিতে হবে। তো আমি আর বেশি দূর আগাবো না, আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।